কামাল ভাই, আমার কাছে তো মনে হয় যে এই সরকার বিএনপিকে সাপোর্ট করছে, অন্তর্বর্তীকালীন সরকার। খলিলুর রহমানের নিযুক্তি এটা প্রমাণ। এর বিপক্ষে আপনি কি বলবেন? দেখেন, এই সরকার যদি বিএনপিকে সাপোর্ট করে থাকে হুম সেটা অন্যায় করছে। হুম আমার কিন্তু এটা বিএনপি জামাতের ব্যাপার না, কিন্তু হুম আমরা আলোচনা করতেছি সরকার তার উপর অর্পিত দায়িত্বটা ঠিকভাবে ঠিকমতো পালন করছেন। নিরপেক্ষভাবে আচ্ছা। পালন করতে পারলো কিনা। এবং ইলেকশনটা এবং ভালো হলো আপনি কিনা? যদি ঘটনা প্রবাহের প্রেক্ষিতে বলেন, হুম তাহলে আপনি শেষে এইমাত্র যে কথাটা বললেন যে খলিলুর রহমানকে প্রমাণ হিসেবে হাজির করলেন যে এই সরকার বিএনপিকে সাপোর্ট করেছে, এই এই প্রমাণটা কিন্তু ধোপে বেশি টেকে। হুম এবং আমি মনে করি এটা খুবই একটা লজিক্যাল পয়েন্ট আপনি বলেছেন হুম যে খলিলুর রহমানকে পররাষ্ট্রমন্ত্রী বানানোর কোন লজিক আমি বিএনপির জন্য পাই দূরবর্তী লজিকও পাই না, দূরবর্তী লজিকও আসলে পাওয়া যায় না। মানে আমি আপনাকে বলি জিনিসটা, এইটা করার সঙ্গে সঙ্গে বিএনপির ব্যাপারে কিন্তু এই প্রশ্নটা উঠবেই যে হোয়াই খলিলুর রহমান। আর 2 নম্বর কথা হলো ওই এইটার সঙ্গে এটাও প্রমাণিত হবে যে ওই সরকার যে নিরপেক্ষ ছিল না সেটা প্রমাণিত হবে। আরেকটা কথা আমি বলি, খলিলুর রহমান যখন ওই সরকারের সঙ্গে ছিলেন, উনার আন্ডারে কোন কোন ডিপার্টমেন্ট ছিলেন? তাহলে কি আমি বলবো সন্দেহ করতে যে যে ওই ডিপার্টমেন্ট গুলো বিএনপিকে ক্ষমতায় আনার জন্য ব্যবহৃত হয়েছে, অথবা খলিলুর রহমান ওটা খুব কার্যকর ভাবে ব্যবহার করতে পেরেছেন? আমি কামাল ভাই আপনি একটু থামাই, একটা সেকেন্ড থামাই, কারণ জাহেদ ভাইয়ের সাথে বিএনপির সম্পর্ক বহুদিন ধরে একটু বেশি ঘনিষ্ঠ আমার আপনার থেকে। জাহেদ ভাইয়ের কাছে একটু জানতে চাই যে জাহেদ ভাই, এইটা কি আমরা সবাই বুঝতেছি, এইটা বিএনপি বুঝলো না, এটা কেমনে সম্ভব? মানে খলিলুর রহমানকে নিলে যে প্রশ্ন হবে, এটা বিএনপি আমি আপনাকে বলি এখানে দুইটা বিষয়। একটা হলো যে এই প্রশ্নটা উঠতে পারে, এটা নিশ্চয়ই বিএনপি এটা বুঝেছে, কিংবা বিএনপি এটা না বোঝার কথা না। কিন্তু তার চেয়েও বড় ইস্যু যেটা আমার মনে হয় বিএনপির সামনে এসে দাঁড়িয়েছিল, বিএনপি খুব একটা বেটার চয়েস বিএনপির সামনে ছিল না। আপনি যদি এখন ফুল ক্যাবিনেটের দিকে দৃষ্টি দেন, না আমি অবশ্যই, আপনি যদি ক্যাবিনেটের এখন যারা ক্যাবিনেটে আছে, আমার কথাটা একটু শেষ করতে দেন, এখন যারা ক্যাবিনেটে আছে এই ক্যাবিনেটের দিকে যদি আপনি দৃষ্টি দেন, তাইলে এখানে খলিলুর রহমানের বিকল্প এর চেয়ে বেটার হতো। আপনি বলেন, আমরা তো সব আলোচনা করছি, আমি একটু বলি, আপনি বলেন আমি একটু বলি, আমি আপনার সাথে ডিবেট করতে পারি। আমি একটু বলি, ওরা একটা বেটার মনে করেছে যে খলিলুর রহমানের যে যোগ্যতা, বিএনপির সাথে তার অতীত অবস্থান এবং বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপট, আরেকটা কথা নিয়ে বিতর্ক হয় যে ভূ রাজনীতি, একটা সেকেন্ড বলতে দেন, একটা মিনিট বলতে দেন জাহিদ ভাই। এই বক্তব্য আমিও বিএনপির অন্তত 10 জন মন্ত্রীর কাছে এই একই বক্তব্য শুনছি। তারেক সাহেবের সাথে আমার কথা হয় নাই, কিন্তু বিএনপির প্রেসিডিয়ামের 10 জনের কাছেও আমি আমার উষ্মা, আমি আমার বিস্ময় প্রকাশ করছিলাম, তারা সবাই একদম একই কথা বলছে। কিন্তু আমি আপনারে খুবই মানে বিনয়ের সাথে আমাদের সাবেক পররাষ্ট্রমন্ত্রীর দিকে তাকাইতে বলি। সর্বশেষ পররাষ্ট্রমন্ত্রী ছিলেন হচ্ছে তৌহিদ হোসেন, একজন রিটায়ার্ড সেক্রেটারি। এরকম রিটায়ার্ড সেক্রেটারি বাংলাদেশে আরো 10 জন আছে। তার আগে ছিলেন জনাব এম এ মোমেন, 2টা বিদেশি ডিগ্রি, 3টা সিলেটে বাড়ি ছাড়া। উনার কি যোগ্যতা ছিল এবং উনি কি করছে 5 বছর, এটা একটু বলবেন। তার আগে ছিলেন জাতিসংঘে ছিলেন দীর্ঘদিন উনি। আরে জাতিসংঘ তো একটা এনজিও রে ভাই, জাতিসংঘ তো একটা এনজিও। আমি আজকে চাকরি নিলে কালকে আমি জাতিসংঘে চাকরি করব। জাতিসংঘে চাকরি করার যোগ্যতা হইতে পারে নাকি? বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি ছিলেন। বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি তো সরকার যারে দিবে সে থাকবে। বাংলাদেশের প্রত্যেকটা লোক, আজকে যদি জাহেদ চৌধুরী, মাসুদ কামাল, খালেদ মহিউদ্দিন যে কোনো লোককে দেয় সেই থাকবে এখানে। এটা তো কোনো যোগ্যতা না রে ভাই। আমি আপনাদের বলি, তার আগে ছিলেন ডাক্তার দীপুমণি, একজন এমবিবিএস ডাক্তার। তার বাবা আওয়ামী লীগের বিরাট নেতা ছিলেন। তার আগে যারা ছিলেন সিলেটে বাড়ি, হুমায়ুন রশিদ চৌধুরী, অমুক তমুক, আরো 10টা নাম আমি কইতে পারি। ঘটনা হইল যোগ্যতা আবার কি? চেয়ারে বসলে আবার যোগ্যতা কি? কার যোগ্যতা কত? পররাষ্ট্রমন্ত্রী কি যোগ্যতা লাগে না? এখনকার বাস্তবতায় আপনি কিন্তু আমি যদি এটাকে একটু বলতে চাই, দেখেন আওয়ামী লীগের সময়ে বিষয়টা ভিন্ন রকম ছিল। আওয়ামী লীগের সময়ে পুরো জিনিসটা অন্যরা নিয়ন্ত্রণ করছে, এবং এইটা ওই চেয়ারে একজনকে বসাই রাখতে হয়, ওই একজন চেয়ারে বসাই ছিল, অনেকটা ওই রকম, তাকে দিয়ে পারপাস সার্ভ করিয়েছে। এটা গেল ওয়ান থিং। আপনি যদি হুমায়ুন রশিদ চৌধুরীর কথা বলেন, তার একটা বিশাল ক্যালিবার ছিল, তার বিশাল একটা ব্যাকগ্রাউন্ড আছে বিভিন্ন ভাবে। তা তো ক্যারিয়ার ডিপ্লোমেট এবং শুরু থেকেই বিভিন্ন জায়গায় দায়িত্ব পালন করেছে, এবং পড়াশোনা একাডেমিক যাই বলেন না কেন। এখনকার প্রেক্ষাপটটা কিন্তু খুবই, আপনি ওইভাবে দেখেন, খুব ফেয়ারলি যদি দেখেন, এখনকার ক্যাবিনেটে আপনি বলছেন হ্যাঁ বাইক থেকে অবশ্যই নিয়ে আসা যেত। বিএনপির প্রতি সিম্পেথাইজ, বিএনপি গভর্নর, বিএনপি মাইন্ডেড, আমি বিশ্বাস করি আরো বহু যোগ্য লোক বাইরে অনেকে আছেন,
কিন্তু ক্যাবিনেটে এই মুহূর্তে যারা আছেন তাদের মধ্যে পররাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্ব নেওয়ার জন্য আমার কাছে মনে হয়েছে যে ডক্টর খলিল ফিটেস্ট পারসন। ওকে, আচ্ছা, এটা ওয়ান থিং। আচ্ছা, জায়েদ ভাই বলা বলছে, আমি একটু কামাল ভাইয়ের কাছে শুনতে চাই। কামাল ভাই, আমার আর্গুমেন্ট হচ্ছে চেয়ারে বসাইলেই হয় এমন কোনো ভালো কাজ ডক্টর খলিল রহমান করে নাই। 10 তারিখ ক্ষমতা ছেড়ে দিব, 9 তারিখ গিয়ে চুক্তি স্বাক্ষর করে আসছে এবং এই চুক্তি পুরোটাই বাংলাদেশের বিপক্ষে যাবে। আমি 100-100-র মধ্যে 300 আমি এটা দেখাতে পারি। এই চুক্তি কোনো পড়ালেখা জানা লোক করতে পারে না, শুধু পড়ালেখা জানা লোক করতে পারে না। এটা কথা বলি, শুনেন ভাইয়া, আমি একটা কথা বলি, সিম্পল কথা। দেখেন, জাহেদ চৌধুরী যে কথাটা বললেন, এটা ছাড়া আসলে বিএনপি যারা করেন অথবা যারা নাকি বিএনপিকে ভালোবাসেন, তাদের জন্য এর চেয়ে ভালো কোনো যুক্তি আসলে আর নাই। উনি সর্বোচ্চ যুক্তিটা দিয়েছেন। কিন্তু আমার কথাটা হলো কি, উনি বললেন না যে বিএনপি মাইন্ডেড অনেকের মধ্যে হয়তো এর চেয়ে যোগ্য লোক আছে, কিন্তু ক্যাবিনেটের মধ্যে নাই। ভাই, এই খলিলুর রহমান তো বিএনপি মাইন্ডেডও না। যদি উনি বিএনপি মাইন্ডেড হয়ে থাকেন, তাহলে যে ওই যে সন্দেহটা যে এই সরকারের উনি যে দায়িত্বে ছিলেন, উনি বিএনপিকে ক্ষমতা আনতে চেয়েছেন, সেটা কি আরো বেশি দৃঢ় হয় না? উনি অ্যাকচুয়ালি যে দায়িত্বে ছিলেন না, এটার আনসারটা আমি আপনাকে বলি। উনি অ্যাকচুয়ালি যে দায়িত্বে ছিলেন ওই দায়িত্বটা তো উনি পালন করতে পারছিলেন না, এটা আপনিও জানেন, আমিও জানি। ওনারে যে ন্যাশনাল সিকিউরিটি অ্যাডভাইজার করা হয়েছিল, উনি আসলে ন্যাশনাল সিকিউরিটি অ্যাডভাইজারের কোনো দায়িত্বই পালন করতে পারেন নাই। উনি শেষ দিকে এসে অনেকটা ট্রেড অ্যাডভাইজার হিসেবে দায়িত্ব পালন করছেন, যেটা কমার্স মিনিস্টারের মূলত করার কথা। এই ট্রেড নেগোসিয়েশন কিংবা আমেরিকার সাথে বিভিন্ন ডিলিংস গুলা কিংবা ফরেন ইয়েতে, ইভেন আপনি ইন্ডিয়াতে উনি দৌড়ে গেছেন, যদিও এটা অন্য কনফারেন্সে ছিল। বাট উনি তো ডিফেন্স অ্যাডভাইজারের দায়িত্ব পালন করছেন না, করতে পারেন নাই সেভাবে। আপনি যেটা বারবার ইঙ্গিত করছেন, আমার কাছে দায়িত্বটা কি? এই সরকারের ডিফেন্স অ্যাডভাইজার নাই কেন? ডিফেন্স অ্যাডভাইজার লাগে কেন? ন্যাশনাল ডিফেন্স অ্যাডভাইজার সেটা আপনি বলতেই পারেন, ডিফেন্স অ্যাডভাইজার দরকার নাই, আবার দরকারও আছে। আপনার কিভাবে দরকার আছে? শেখ হাসিনা এটা দেখাই দিয়ে গেছে। শেখ হাসিনার আমলে এটা আপনি টের পেয়েছেন যে ডিফেন্স অ্যাডভাইজার যদি আপনি এক্সারসাইজ করাইতে পারেন, পাওয়ার এক্সারসাইজ করতে পারে, তাইলে আপনার তারেক সিদ্দিকী সাহেব কিভাবে পাওয়ার এক্সারসাইজ করেছে ডিফেন্স অ্যাডভাইজার হিসেবে, এটা তো আপনিও জানেন, আমরাও জানি। এবং চাইলে করানো যায়, আবার না চাইলে ওই কেউ না থাকলেও খালেদা জিয়ার পুরো শাসন আমল কোনো ডিফেন্স অ্যাডভাইজার ছিল না, আমাদের এখানে ছিল না। তবে আমি একটু কামাল ভাই উল্টা দিক থেকে প্রশ্ন করতে চাই। কামাল ভাই, যদি সত্যি সত্যি বিএনপির মনে এই ধারণা থাকতো যে আমরা সবাই আঙ্গুল তুলবো, খলিলুর রহমান কেন এখানে আসলো, বিশেষ করে খলিলুর রহমানের উপস্থিতি নিয়ে বিএনপি অনেক প্রশ্ন তুলছিল, তাহলে বিএনপি কিন্তু এত সাহস করে, এত ব্লান্টলি এই ডিসিশন নিত না, ওনাকে আড়ালে রাখা দিত, বা যাদের সাথে ষড়যন্ত্র করছে তাদের সাথে আসলে কথাই বলতো না। এতে কি তাদেরকে বেনিফিট অফ ডাউট দেওয়া যায় না? আসলে কোনো ষড়যন্ত্র ছিল না, তারা একটা ভালো লোকই খুঁজে বের করছে, এরকম কি মনে হয় কিনা? ভাইরে, বেনিফিট অফ ডাউট দিতে তো আমার কোনো আপত্তি নেই, কারণ আমরা একটা নতুন সরকার পাইছি। তাদেরকে প্রশ্নের মুখে দাঁড়া করে আমার কি লাভ? আমি তো বিএনপির এন্টি পার্টি না, কথাটা খেয়াল করেন। বিএনপি বেজ্জতি হইলো, বিএনপি বিব্রত হলো, আমার লাভটা কি? একটা বিব্রত সরকার কি দেশ চালাবে? আমি তো দেশটা ভালো চাচ্ছি, আমি বলতে চাচ্ছি তারা দেশটাকে ভালোভাবে চালায়। আমার বক্তব্যটা হলো অন্য জায়গায়। আমার বক্তব্য হলো কি, যে বিএনপি এই কাজটা করলো কেন, এটা করে বিএনপির লাভটা কি হলো? বিএনপি ভালো লোক, সবচেয়ে ভালো লোক খুঁজে পাইছে, সেটা খলিলুর রহমান সবচেয়ে ভালো লোক। আমি বলি জাহেদ, না না, তাইলে আপনি এটা নিয়ে আমাকে বলতে, আপনার প্রশ্নটা দেই। না না, আচ্ছা ঠিক আছে, বলেন ঠিক আছে, ঠিক আছে, আপনার প্রশ্ন আমিও বলবো। আমার কথা হলো এখানে কয়েকটা। একটা জিনিস হলো যে বিএনপি এই প্রশ্নটাকে ইনভাইট করলো কেন, বিএনপি এই সন্দেহটাকে ইনভাইট করলো কেন? এর সম্ভাব্য একটা মাত্র কারণ যেটা আমি বুঝি, সেটা হলো বিএনপির উচিত ছিল প্রথমত ব্যাখ্যা দেওয়া যে তারা কেন করছে। তারা ব্যাখ্যা দিতে পারবে না, আমি একেবারে মোর দেন শিওর। আচ্ছা, এখন সম্ভাব্য একটাই মাত্র কারণ হতে পারে, যে বাইরের চাপ, কোনো একটা চাপ, কোনো একটা গোষ্ঠীর চাপ, কোনো একটা দেশের চাপ, যে চাপের কারণে তারা এটা দিচ্ছে। তো সেই চাপটা হয়তো তাকে দেওয়ানো হয়েছে, হইতে পারে কিছু একটা। যদি সেটা হয়, তাহলে এই দেশের একজন নাগরিক হিসাবে আমি ভয়ঙ্কর বিপদে আছি বলে মনে করি। কারণ